লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। মেজর জিয়ার তুর্যধ্বনি অগ্নিশিখার সৃষ্টি করেছিল সমস্ত জাতির মধ্যে। মুক্তিযোদ্ধা কমান্ডারদের অনেকেই ভারতে চলে যায় নিজেদের বাহিনী পুনর্গঠনের জন্য। 1971 সালের 25-26 মার্চ কালোরাত্রির সাক্ষী হয়ে আছে সেই সময়ের দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলি। যে স্ফুলিঙ্গ লেলিহান শিখার জন্ম দিয়েছিল। 25-26 মার্চ 1971 সালের বিভীষিকাময় কালোরাত্রির কয়েকদিনের মধ্যে পাকিস্তান আর্মি ঢাকা শহরে তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টিভি এবং বেতারে সরকারি প্রচারণা স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে। সমস্ত সরকারি কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে নির্দেশ জারি করা হয়। কিন্তু সমগ্র জাতি তখন যুদ্ধে নিয়োজিত। মেজর জিয়ার তুর্যধ্বনি অগ্নিশিখার সৃষ্টি করেছিল সমস্ত জাতির মধ্যে। তার ডাকে সাড়া দিয়ে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সারা দেশে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলে। শুধুমাত্র ঢাকা শহরেই পাক বাহিনীর নিয়ন্ত্রণে রইল। মুক্তিযোদ্ধারা জয় করে নিয়েছিল দেশের অন্যান্য প্রায় সব অঞ্চল। চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, যশোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পুরো দেশটাই তখন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, শ্রমিক, কৃষক, ছাত্র এবং আপামর জনসাধারণ যোগ দিলেন বিদ্রোহী সৈনিকদের সাথে। পুরো পূর্ব পাকিস্তানে এভাবেই তখন পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্র। বিভিন্ন জায়গায় প্রচণ্ড লড়াই হয়। সদ্য গঠিত মুক্তিবাহিনী সব জায়গাতেই অসীম সাহসিকতার সাথে খান সেনাদের সাথে আগ্রাসনের বিরোধিতা করছিল বীর বিক্রমে এবং প্রচণ্ড সাহসিকতার সাথে। যতটুকু সম্বল ছিল তা দিয়ে সৈনিকেরা ট্রেনিং দিচ্ছিল মুক্তিযোদ্ধাদের। সবকিছুই ঘটছিল স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় ভিত্তিতে। পাক বাহিনীর দেশের শহরগুলো পুনরুদ্ধার করার জন্য বিপুল পরিমাণে রিইনফোর্সমেন্ট পাঠাচ্ছিল প্রতিটি জেলা এবং মহকুমায়। ফলে এপ্রিলের মাঝামাঝি খান সেনারা শহর বন্দরগুলো দখল করে নিতে সক্ষম হয়। এর ফলে সম্মুখ যুদ্ধে না গিয়ে মুক্তিযোদ্ধারা দেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে নিজেদের পুনর্গঠিত করে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে হাজার হাজার শরণার্থী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এদের বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। ভারত সরকার প্রত্যক্ষভাবে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জানায়। এর ফলে মুক্তিযোদ্ধা কমান্ডারদের অনেকেই ভারতে চলে যায় নিজেদের বাহিনী পুনর্গঠনের জন্য। কারণ সেই মুহূর্তে পাক বাহিনীর সুশিক্ষিত এবং উন্নত মানের অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তির মুখোমুখি মোকাবেলা করা কিছুতেই সম্ভব ছিল না মুক্তিযোদ্ধাদের পক্ষে। এই বাস্তবতার পরিস্থিতিতে কমান্ডাররা সিদ্ধান্ত নেন দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তি সংগ্রাম সংগঠিত করে দেশ স্বাধীন করার। 1971 সালের 25-26 মার্চ কালোরাত্রির সাক্ষী হয়ে আছে সেই সময়ের দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলি। ভয়াবহ সামরিক অভিযানের নিষ্ঠুর পাশবিকতার লোমহর্ষক কাহিনী প্রচার করেছিল প্রত্যক্ষদর্শী সাংবাদিকগণ। তাদের বর্ণিত ঘটনাগুলি ছিল অতি করুণ এবং মর্মান্তিক। 25 মার্চের কালোরাত্রির শ্বেত সন্ত্রাস এবং নৃশংস হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অবধি অনেক ছাপা হয়েছে। ভুট্টোর আমলের সেনাপ্রধান 1971 সালের জল্লাদ জেনারেল টিক্কা খান প্রখ্যাত মিশরীয় সাংবাদিক জনাব হাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আমলে পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি তখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই। তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল। সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সঠিক তথ্য পরিবেশন করতে অপারগ ছিল। তাদের সাথে জনগণ কোনো রূপই সহযোগিতা করছিল না। গোয়েন্দা বিভাগ সমূহের বাঙালি কর্মচারী বৃন্দের আন্তরিকতায়ও যথেষ্ট অভাব লক্ষ্য করি। এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি। সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরাখবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র।
বেঈমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে। জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেননি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন। তিনি জানতেন না এ বিপ্লবের শিকড় প্রথিত হয়েছিল তীব্র জাতীয়তাবাদী চেতনায়। বাঙালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর। এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সে কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন, ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন 25শে মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহী দমন করে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। জনাব হাইকেলের বর্ণনায় 25শে মার্চের মধ্যরাত্রি প্রায় 11:30 পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে। গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালিরা জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল, পুলিশ হেডকোয়ার্টার্স মতিঝিল এবং ইপিআরের সদর দপ্তর পিলখানায় মূল আঘাত হানা হয়। অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে। মেশিন গান, রকেট, এমনকি ট্যাঙ্ক ফায়ারিংয়ের আওয়াজও শোনা যায়, সাথে মুমূর্ষ ব্যক্তিদের মরণ চিৎকার। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে। বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকয়েললেস রাইফেল এবং মর্টার ফায়ারে ধূলিসাৎ করে দেওয়া হয়। মারা যায় অসংখ্য ছাত্র, ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক। তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায়। তিনি লেখেন, মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাঁজোয়া বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষিপ্র গতিতে ছুটে যায়। সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটাকে ফায়ার বেস করে ছাত্রাবাসগুলির উপর আক্রমণ চালায়। ঘুমন্ত অবস্থায় গুলিবদ্ধ হয়ে ইকবাল হলের 200-এর বেশি ছাত্র প্রাণ হারায়। বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল। দুদিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়েছিল মাঠে, পথে, হলগুলির চত্বরে এবং কক্ষগুলিতে। দুদিন পরই সৈনিকরা হলগুলি প্রাঙ্গণে গর্ত খুঁড়ে মৃতদেহগুলি মাটি চাপা দেয়। গণকবরগুলো খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনাব হেনরিক ভান্ডার হেইজেন, আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা, সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি দি নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদন ছাপান। সেটা 14 জুলাই লন্ডন দি টাইমসে প্রকাশিত হয়। তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমসে একটি সম্পাদকীয় ছাপা হয়। পাক বাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয়। সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যান। বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন ও দি টাইমসের সম্পাদকীয় বিশেষ অবদান রাখে। 27 মার্চ সকাল 9টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত। হাজার হাজার ভীত সন্ত্রস্ত নরনারী প্রাণ ভয়ে গ্রামের দিকে যাত্রা করে। পথে পাক বাহিনীর সৈন্যরা তাদের ওপরও গুলিবর্ষণ করে। অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায়। উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানো হয়। এভাবে জনগণের মনে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয়। সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র এবং ইপিআরের সৈনিকরা প্রাণ হারান। বেঁচে যান যারা, তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামে গঞ্জে। পাক বাহিনী নৃশংস হিংস্রতায় তাদের ধাওয়া করতে থাকে। সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর 25শে মার্চ দিবাগত রাতের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন, প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার, রিকয়েললেস রাইফেল, মেশিন গান, এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল। সে রাতে মরণাস্ত্র সমূহের শব্দ থেকে মনে হচ্ছিল সমস্ত ঢাকা শহরই একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্টে নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়। সে রাতে বন্দি অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে। সেনাবাহিনীর হাত থেকে মাত্র 3 জন বিদেশি সাংবাদিক রেহাই পান
এরা গোপনে ঢাকায় লুকিয়ে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন। তারা ছিলেন জনাব আর্নল্ড জেখলিন, জনাব মিশেল লরেন্ট এবং সাইমন রিং। তাদের মাধ্যমেই পরে বিশ্ববাসী 25-26 মার্চের রাত্রের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। জনাব সাইমন রিং ডেইলি টেলিগ্রাফে এক বিবরণীতে লেখেন, পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।